আশা করি পুরো গল্প শেষ না করা পর্যন্ত কেউ আজে বাজে কমেন্ট করবেন না। এই তুই আমাকে বিয়ে করেছিস কেন? আর আজ আমাদের বাসর রাত, তবু একটা পাপ্পিও দিস না, মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছিস। কোথায় ভেবেছিলাম বর এই করবে সেই করবে, শাকচুন্নি বান্ধবীদের কথার সাথে কোনো মিল দেখতে পাচ্ছি না। এদিকে হঠাৎ আমি বাসরাতে নতুন বউয়ের মুখে তুই নামক ডাকটা শুনে খানিকটা অবাক হলাম। কি হলো? কিছু বলছিস না কেন? বিয়ে কেন করেছিস? কিছু করবি না? না করলে ফল কাটার ছুরি গলায় চালিয়ে দেবো। এই এই তুই ভয় পাচ্ছিস কেন? ছুরি তো চালাবো আমার গলায়, আর ফাঁসি হবে তোর। সরি, তুই করে বলে ফেললাম। আচ্ছা বাদ দেন ওইসব, তাকান আমার দিকে। আমার বুকের বাম পাশটা একটা তিল আছে। বুকের বাম পাশে তিল থাকলে নাকি বড় অনেক রোমান্টিক হয়। ইচ্ছি বউয়ের মুখে এসব কথা শুনে আমি বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলাম, মানে কি বলছেন এইসব কি বলতে হয়? চুপচাপ ঘুমান, নইলে নিচে শুতে হবে। বয়স 15 হবে কিনা সন্দেহ আছে, কথা বলে কি এক একটা। হায় আল্লাহ, কি বলেন আপনি না আমার স্বামী? ভাবি বলেছে স্বামীর কাছে সব বলতে হয়। আচ্ছা আরো কোথায় কোথায় আছে বলবো কি? জানেন আমার না নাভির কাছে। আল্লাহ আমাকে বাঁচাও, মেয়েটা তো দেখছি আমায় পাগল বানিয়ে ছাড়বে। এই পিচ্চি, চুপ করবে তুমি? শুনেছি বাসর ঘরে নাকি এই হয় সেই হয় স্বামী স্ত্রীর মাঝে। আপনি তো দেখছি কিছুই করছেন না, একটা কিস তো করতে পারেন। ছাই রোমান্টিক আপনি। আচ্ছা জড়িয়ে তো নিতে পারেন, তা না করে মাঝখানে কোলবালিশ দিয়ে রাখছেন। কার কাছে শুনেছ? কেন, ভাবির কাছে। আর কি শুনেছ? ভাবি বলেছে স্বামী যেমন যেমন করতে বলে তেমনি করতে। ও আচ্ছা, খুব ভালো তোমার ভাবিটা। এখন তুমি ঘুমিয়ে যাও। তোমার ভাবি বলেছে না স্বামী যা বলেছে তাই করতে, সো তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। তাহলে ঘুমাবো? বাসর রাতে নাকি ঘুমায় না? তুমি কি আমাকে ঢপ দিচ্ছ? আচ্ছা কোলবালিশটা সরাও, মাঝখানে ইন্ডিয়া পাকিস্তান করে রাখছে। এই পিচ্চি, চুপ করবে? আমার জীবনটা নরক বানাতে এসেছে, ঘুমাও বলছি। বাসর রাতে কত কি করে শুনেছি, স্বামী স্ত্রী, আর আমাকে ঘুমাতে বলছো? আচ্ছা একটা আইডিয়া শুনবেন আপনি? আবার আইডিয়া? আচ্ছা বলো, কি বলবে? বাসর রাতে কি কি করে আপনি বলেন, আমি সব করব। আইডিয়াটা চমৎকার না? এই কতবার বলবো আমি তোকে স্ত্রী হিসেবে মানি না, তারপরও এত প্যাস প্যাস করস কেন? আপনি না মানলে কি হবে? আমি আপনাকে মনে প্রাণে স্বামী হিসেবে মানি। বাঙালি মেয়েদের একবারই বিয়ে হয়। যখনই আল্লাহ তাআলার কালাম পড়ে 3 বার কবুল বলেছি, তখন থেকে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। শুধু ইহকালে নয়, পরকালেও আপনাকে স্বামী হিসেবে আল্লাহর কাছে চাইবো। আচ্ছা এখন তুমি ঘুমাবে নাকি নিচে নামিয়ে দিব? যত সব, জীবনটাই শেষ করে দিয়েছে। বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল আমার, ছিল বাসরাত নিয়ে কত পরিকল্পনা, কিন্তু কপালে যে বাচ্চা মেয়েটাকে বিয়ে করতে হবে তা কখনো জানতাম না। আচ্ছা একটা পাপ্পি দেই আপনাকে। এই বলে মেয়েটি আমার মুখের কাছে মুখ নিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল, আর সাথে সাথেই আমার চোখ জোড়া বন্ধ হয়ে গেল। পিচ্চির নাকের গরম শ্বাস জানান দিচ্ছে পিচ্চিটা কতটা কাছে চলে এসেছে আমার। তখন আমি ধাক্কা দিয়ে সরিয়ে ঠাস ঠাস করে চর বসিয়ে দিলাম। এই মেয়ে বাসরাতে শখ জাগছে, নাকে টিপ দিলে দুধ বের হয়ে আসবে, আর সে কিনা বাসরাত নিয়ে লাফালাফি। যত সব, হিটলারটা আমার জীবনটা এভাবে নষ্ট করে দিবে কখনো ভাবিনি। আপনি ভুল বলছেন। নাকে চাপ দিলে দুধ বের হয় না নাকি? টিপ দিলে বলবো পচা বের হয়, দুধ তো বের হয়। আল্লাহ কই রাখছো আমায়? এই ডেভিল মেয়ে, চুপ করবি? পিচ্ছি হয়ে এত কথা বলতে হয় না। সত্যি বললে ডেভিল হয়ে যায়, আর আমি পিচ্ছি না। আমার বয়স 14 বছর 3 মাস 17 দিন। নাক টানতে টানতে বলল মেয়েটা। তারপর আমি মনে মনে ভাবছি মেয়েটাকে মারা ঠিক হয়নি, কিন্তু কি করব, পিচ্ছি মেয়েটার জন্য হিটলারটা আমার ভবিষ্যৎটাই নষ্ট করে দিল। আচ্ছা আপনি ঘুমান। আর হাতে ব্যথা পেয়েছেন কি? কথাটা শুনে নিজের অজান্তেই খারাপ লাগলো। পিচিটার দিকে তাকাতেই মনে হচ্ছে একটা পূর্ণিমার চাঁদ। এত সুন্দর কোনো মেয়ে হতে পারে? মুখ দিয়ে রংধনুর আভা বের হচ্ছে। এ কি? পিচিটার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। থাপ্পড়টা জোরেই লাগছে। আচ্ছা তোমার নাম কি? আমাকে বিয়ে করার সময় নাম শুনেননি? তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না, আমার হিটলারটার জন্য বিয়ে করেছি। এখন নাম কি বলবে? এখন বলে লাভ নেই, বিয়ে করে ফেলেছেন। শোনেন, আমার নাম কারিমা জাহান মীরা। আচ্ছা মীরা, সরি, তোমার লাগেনি তো? এই যে নাও, টিস্যু দিয়ে রক্তটা মুছে নাও। আপনি না বলেছেন আপনি আমাকে স্ত্রী হিসেবে মানেন না? না মানলে আমার জন্য কষ্ট পেতেন না? ওই চুপ করবি? তোকে স্ত্রী হিসেবে কোনোদিন মানি না, আর মানবো না। কাউকে টিস্যু দেওয়া মানে তাকে বউ হিসেবে মেনে নেওয়া না। এই বলে বালিশটা নিয়ে চলে গেলাম সোফাতে। আর একটু থাকলে আমি পাগল হয়ে যাব। কই যাচ্ছেন আপনি? জাহান্নামে যাচ্ছি। চুপচাপ এখানে শুয়ে থাকবি, নইলে তোকে ফ্লোরে শুয়ে থাকতে দিব। আচ্ছা ঠিক আছে। তারপর বাতিটা অফ করে শুয়ে শুয়ে ভাবছি হিটলার আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিবে। তোবা শুনলে বাসায় এসে আমাকে খুন করবে।
নইলে সে নিজে গাড়ির নিচে পড়ে মরবে। বারবার তুবার কথা মনে পড়ছে। দুজন দুজনকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, আর মাঝখানে হিটলারটা পিচ্চি মেয়েটাকে বিয়ে করিয়ে দিল। ও আচ্ছা, আপনাদের তো পরিচয়টা দেওয়া হয়নি। আমি কাব্য আহমেদ, অনার্স কমপ্লিট করে বাবার মানে হিটলারের হোটেলে খাচ্ছি। হঠাৎ রুমের বাতি কে যেন জ্বালিয়ে দিল। এই পিচ্চি, কি করো? কেন, দেখতে পাচ্ছেন না আপনি? আরে আরে, কাপড় কেন খুলছো? আমি কাপড় পরে ঘুমাতে পারি না। যত সব, এই কাপড় পরো। আর যদি কাপড় খুলতে দেখছি কি যে করব। আপনি না বললেন ঘুমাতে, এত ভারী কাপড় পরে কেউ ঘুমায়? কেউ যদিও বা না ঘুমায়, তুই ঘুমাবি। ঘুমা বলছি। বাবা, আপনার স্বামী আমাকে কাপড় খুলতে দেয় না। কথাটা বলতেই মুখটা চেপে ধরলাম। এই তোমার কি হয়েছে? এসব কি বাবাকে বলতে হয়? তো কি করব, কাপড় পরে ঘুমাতে পারি না, তাই বাবাকে ডাক দিচ্ছি। বাবা বলেছে যদি কোনো সমস্যা হয় বাবাকে বলতে। আচ্ছা, তাহলে কাপড় খুলেই ঘুমাও। কথাটা বলতে দেরি হয়েছে, মেয়েটা কাপড় খুলতে দেরি হচ্ছে না। বুঝিয়ে সুজিয়ে কোনো রকম কাপড়টা গায়ে রাখতে বলে এসে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা নুসরাত দরজা ধাক্কাচ্ছে আর ভাবি ভাবি করছে। নুসরাতের ডাকে ঘুম ভাঙতে চেয়ে দেখি সকাল হয়ে গেছে, তাই তাড়াহুড়া করে বালিশটা নিয়ে বিছানায় রাখতেই দেখি মীরার কাপড় নিচে পড়ে আছে। আল্লাহ, এ কেমন বউ কপালে জুটালে, শাড়ি পরে ঘুমাতে পারে না। এই উঠো। ও, কি হয়েছে মা? ওই, আমি তোর মা। এই বলে জোরে ধাক্কা দিতেই মীরার ঘুমটা ভেঙে যায়। কি হয়েছে? কাপড় পরে নাও। এখন আবার বলো না আমি কাপড় পরতে পারি না। আমি সত্যিই কাপড় পরতে পারি না, আপনি পরিয়ে দেন। আমি পরাতে পারি না। বড় বড় কথা বলতে তো পারো, আমি ছোট না। কাপড়টাই পরতে পারো না। আর হ্যাঁ, কাপড় পরাতে পারলেও আমি তোমাকে কাপড় পরিয়ে দিব না, নিজে পরে নাও। বাবা, ও বাবা, আপনার ছেলে আমাকে শাড়ি পরিয়ে দেয় না। ওই, চুপ করবি তুই? চুপ কর। আমি বাবাকে বলবো তুমি রাতে শাড়ি টেনে হিচড়ে খুলে এখন পরিয়ে দিচ্ছ না। কি? হে আল্লাহ, এই মেয়েটার কথা শুনে মনে হচ্ছে 7 আপকে বিষ ভেবে খেয়ে মরে যায়। তুমি মরার কথা বলো কেন? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ মরার কথা বলো না। যেদিন কালেমা পড়েছি সেদিন থেকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করেছি। তোমার পায়ে যদি একটা কাটা ফুটে সেটা আমার কলিজাতে ফুটে। আমি কি করব? আমি শাড়ি পরতে পারি না। আচ্ছা, আমি পরতেছি, তাও তুমি এমন অলক্ষণে কথা মুখেও এনো না। কথাটা করুণ সুরে বলল মীরা। তখন আমি মেয়েটার দিকে তাকাতেই বুকটা কেমন করে উঠল। পিচিটার চোখে পানি চিকচিক করছে, তবু নিজেকে সামনে নিয়ে বললাম, আচ্ছা, মনে থাকে যেন, নিজে শাড়ি পরা শিখো। আচ্ছা, আমি পরতেছি। বলে পিচ্চি মেয়েটা শাড়ি পরছে। কিন্তু এ কি শাড়ি পরছে, নাকি শরীরে কাপড় পেঁচাচ্ছে? এটা দেখে আমি নিজের অজান্তেই হেসে ফেললাম। তখন মীরা বলে উঠল, আমি পরতে পারি না, এইভাবে হাসার কি হলো? কথাটা বলার সাথে সাথেই মীরা শাড়িটা খুলে গেল। তখন আমি অন্যদিকে তাকিয়ে বললাম, কি লজ্জা শরম কিছু মা বাবা শিক্ষা দেয়নি? কেন, আপনি কি কোরআন পড়তে জানেন না? পিচ্চি মেয়ের মুখে এমন কথা শুনে খানিকটা বিস্মিত হলাম। তারপর প্রশ্ন করলাম, কি বলছো এসব? শাড়ি পরার সাথে কোরআনের কি সম্পর্ক? কেন, আপনি কি জানেন না আল্লাহ তাআলা বলেছেন স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ? আমি ছোট মানুষ, শাড়ি পরতে পারি না। কোথায় আপনি পরিয়ে দিবেন তা না করে অন্যদিকে ফিরে আছেন। আমার শরীরের প্রতিটা অঙ্গ বৈধভাবে দেখতে পারবেন আপনি। এখানে অন্যদিকে ফিরে তাকার কি আছে? দেন না আমাকে শাড়ি পরিয়ে। কাঁদো কাঁদো ভাব নিয়ে কথাটা বলল মীরা। পিচিটার কথা শুনে আমি পিচির দিকে তাকালাম। পিচিটা লজ্জায় লাল হয়ে গেছে, চোখ বুজে আছে। এবার আমি শাড়িটা খুলে সুন্দর করে কুচি দিয়ে পরিয়ে দিচ্ছি। মেয়েটা চোখ বন্ধ করে আছে। লজ্জায় পিচির সুন্দর মুখটা লাল টমেটো হয়ে গেছে। লজ্জা পেলে যে পিচিটাকে এত সুন্দর লাগে না, দেখলে হয়তো তা আমার অজানাই থেকে যেত। তারপর ফ্লোরে পড়ে থাকা শাড়িটা হাতে সম্পূর্ণ কুচি দেওয়ার পর নাভির কাছে গুজে দেওয়ার সময় কেমন যেন কেঁপে উঠল। পিচ্চির নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ঠোঁট দুটি কাঁপছে। এদিকে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। পিচ্চির ঠোঁট দুইটা হঠাৎ আমার ঠোঁটের সাথে মিশে যাওয়ার আগেই আমার হাতটা ধরে ফেললো। কি হলো? প্লিজ আর না, আমি আর পারছি না, শরীরটা থরথর করে কাঁপছে। কেন, কি হয়েছে? শরীর খারাপ করলো নাকি? না। এই বলে শাড়ির কুচিটা হাতে নিয়ে নিজেই গুজে দিয়ে বলল, হাদারাম কিছুই বোঝে না, কোথায় হাত দিলে কি হয়। বলেই রুম থেকে বেরিয়ে গেল মীরা। পিচিটার কথা শুনে ফ্লোরে বসে পড়লাম আমি। তার কিছুক্ষণ পর রুম থেকে বের হতেই সবাই হা করে তাকিয়ে আছে আমার দিকে। আমি কি চিড়িয়াখানার বান্দর যেভাবে সবার তাকায় থাকা লাগবে? মনে মনে ভাবছি, হিটলারটা আমার জীবনটা নষ্ট করে দিয়ে
কিভাবে হা করে তাকিয়ে আছে দেখো। আমার কথা শুনে সবাই একসাথে হেসে দিল। পিচিটা মুখ ধরে হাসছে। ইচ্ছা করছে সব দাঁত ভেঙে দেই। কিভাবে হাসছে! সত্যি কি বিয়ে করে চিড়িয়াখানার বান্দর হয়ে গেলাম? এরপর সবাইকে উদ্দেশ্য করে বললাম, কি হলো, সবাই হাসছো কেন? বলবে তো? ভাইয়া, তুমি ঠিকমতো লিপস্টিক দিতে পারো না? ভাবি, তুমি ভাইয়াকে সুন্দর করে সাজিয়ে দিও। নুসরাত মীরাকে উদ্দেশ্য করে বলল, এদিকে সবকিছু যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সবাই হাসতেছে। আরে তোমরা সবাই কেন হাসছো তা তো একবার বলবে। বুঝতেছি না। ওই জান্নাত, ফাইজলামি না করে বল কি হয়েছে? আমি কি বিয়ে করে জোকার হয়ে গেলাম? আর তোরা যেভাবে হাসছিস মনে হচ্ছে আমি চিড়িয়াখানা থেকে বের হয়ে আসলাম। ভাইয়া, তোমার মুখে লিপস্টিক লেগে আছে, যাও ফ্রেশ হয়ে আসো। মানে? রাতে পিচিটা এমন কাজ করেছে, নিজের উপর নিজেরই রাগ হচ্ছে। পিচিটাকে দেখি মিটিমিটি হাসছে আর মনে মনে ভাবছে এখন কেমন লাগে। রাতে আমাকে ঠকানোর ফল। পিচিকে ঠকালে আল্লাহ বিচার করে। তারপর আমি দৌড়ে চলে গেলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। তারপর আবারও রুমে চলে আসলাম। আর এইভাবে দিন পার। সন্ধ্যাবেলায় ফোনটা ক্রিং ক্রিং করে বাজছে। আমি ফোন ধরতেই ওপাশ থেকে চাপা কান্নার আওয়াজ। ফোনের ওপাশ থেকে কোনো কথা আসছে না, শুধু চাপা কান্নার আওয়াজ ছাড়া। বুকের ভেতরটা হাহাকার করছে। কলিজাটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। কারণ ফোনের ওপাশে যে মানুষটি কান্না করতেছে সে আর কেউ নয়, আমার ভালোবাসার মানুষ সাথী। নিজের অজান্তেই চোখ থেকে টুপটাপ করে পানি পড়ছে। এভাবে প্রায় 5 মিনিট পর ওপাশ থেকে সাথী বলল, কি অপরাধ করেছিলাম? কেন করলে আমার সাথে এমন? আমি তো তোমার পায়ের নিচে এক টুকরো জায়গা চেয়েছিলাম, কিন্তু তুমি আমার কলিজাতে ছুরি চালিয়ে দিয়ে বিয়ে করে নিলে। আমাদের 3 বছরের রিলেশনশিপ কিভাবে ভুলবো? তাই সিদ্ধান্ত নিয়েছি সুইসাইড করব। যে জীবনে আমার ভালোবাসার মানুষকে পাবো না, সে জীবন রেখে কি করব? সাথীর মুখে সুইসাইডের কথা শুনে হঠাৎ আমি থমকে গেলাম। আমার মনে হচ্ছে কেউ যেন আমার বুক থেকে কলিজাটা বের করে নিচ্ছে। কি বলবো কিছু ভাবতে পারছি না। তখন সাথীকে বললাম কিভাবে আমার আর মীরার বিয়ে হয়েছে আর কেন আমি বিয়েটা করলাম। সাথীকে বললাম ওই মেয়েকে কাবিনের 6 লক্ষ টাকা দিয়ে আগামী 6 মাসের মাঝেই ডিভোর্স দিয়ে দিব বলে সাথীকে একটা পাপ্পি দিয়ে ফোনটা রেখে দিলাম। কিন্তু ফোন রেখে পিছন দিকে তাকাতেই দেখি পিচ্চিটা আমার পিছনে দাঁড়ানো, চোখ থেকে অশ্রু গাল গড়িয়ে পড়ছে। আমি ফিরে তাকাতেই দৌড়ে রুমে গিয়ে দরজা লক করে দিল। যাবার আগে বলে গেল সে এই জীবন রাখবে না। আমি যাওয়ার আগেই দরজা লক করে দিল পিচ্চিটা। খুব ভয় হচ্ছে এখন। তারপর আমি আস্তে আস্তে দরজার কাছে গিয়ে বললাম, প্লিজ আমার পিচ্চি বউ দরজা খুলো। আর অমন কথা বলবো না, খুব কষ্ট হচ্ছে, প্লিজ দরজাটা খুলো। কিন্তু পিচ্চিটা দরজা খুলছে না। তখন একবার মনে মনে ভাবলাম মা বাবাকে ডাক দেই, পিচ্চিটা যদি কিছু করে ফেলে। তারপর আমি যখনই মাকে ডাক দিব তখনই পিচ্চিটা দরজা খুলে বলল, কি বললা? আমি তোমার পিচ্চি বউ? তুমি কি করে ভাবলে আমি সুইসাইড করব? আর ওই শাকচুন্নিটা তোমার সাথে ঘর করবে? আমি তোমায় ছাড়ছি না। তবে আমি সব শ্বশুরকে বলে দিব। বলবো তুমি এক শাকচুন্নিকে বলছো যে তুমি তাকে বিয়ে করবে, আমাকে ডিভোর্স দিবে।